ক্লাসে আমরা ক্লাস 7 ওয়েস্ট বেঙ্গল বোর্ড বোর্ডে যে নিজে করি 1.2 এটা সলভ করব। নিজে করি 1.2 ক্লাস 7 ওয়েস্ট বেঙ্গল বোর্ড। সবাই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটা রয়েছে তোমাদের গণিত প্রভা, ওই বইটা খুলে রাখবে। কোশ্চেনগুলো আমি টুকবো না, টাইম ওয়েস্ট হবে, মুখে বলে দিব, তোমরা জাস্ট বইটা খুলে রাখবে। বইটা পেজ নাম্বারও বলে দিচ্ছি, পেজ নাম্বার 7, পেজ নাম্বার 7। ওকে, তো ফার্স্ট ম্যাথটা করছি। এখানে ম্যাথগুলো করতে গিয়ে কি কি জিনিস কাজে লাগছে সব বলবো। ফার্স্ট একের ম্যাথটা করছি। এখানে ম্যাথগুলোতে আমরা সাধারণত দুটো পার্টে করবো। একবার গণিতের ভাষায় লিখবো, সমস্যাটাকে গণিতের ভাষায় লিখবো, দিয়ে কি রিলেশন হচ্ছে সেটা মেনশন করব, তারপর আমরা ঐকিক নিয়ম আকারে সলভ করব। ওকে, যেমন ফার্স্ট ম্যাথ কি বলছে, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়। একটি চাকা, গোল একটা চাকা রয়েছে, এই একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তাহলে 58 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে ওটা হিসেব করে বলতে হবে। তো গণিতের ভাষায় কি লিখবো, এখানে লিখতে পারো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি কি না, পথ মিটার, একক হচ্ছে মিটার, আর ঘোড়ার সংখ্যা, একক কি নিচ্ছি বার। আচ্ছা, এটা এদিকে কেন, যেটা কোশ্চেন থাকবে সেটাকে জানলে আমরা ডান দিকে রাখি। হ্যাঁ, এখানে দুবার পথ বলে দিয়েছে। একবার কি বলেছে 77 মিটার, তখন কতবার ঘুরেছে 55 বার। বলছে 58 মিটার যেতে কতবার ঘুরবে, এই যে জিজ্ঞাসা চিহ্নটা জেনারেলি আমরা ডান দিকে রাখি, তাই ঘোড়ার সংখ্যাটা ডান দিকে রেখেছি, এটা বাম দিকে রেখেছি। এটা হলো গণিতের ভাষায় সমস্যাটা লিখলাম। এই যে সমস্যাটা এখানে কমপ্লিট হয়নি, এটা টেবিলটা লিখলাম। এটা এখানে আর একটা জিনিস মেনশন করতে হবে যে পথ ঘোড়ার সংখ্যার সঙ্গে সরল সম্পর্কে রয়েছে না ব্যস্ত সম্পর্কে রয়েছে। তো এক্ষেত্রে তোমরা মাথায় ঢুকিয়ে রাখো যে বাড়লে বাড়ে বা কমলে কমে সরল সম্পর্ক, কিংবা কমলে বাড়ে বাড়লে কমে ব্যস্ত সম্পর্ক। আবার বলছি, বাড়লে বাড়ে মানে এটা বাড়লে এটাও বাড়ে, কিংবা এটা কমলে এটাও কমে, তখন হচ্ছে সরল সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক কি উল্টোটা, এটা কমলে এটা বাড়ে, এটা বাড়লে এটা কমে। কিভাবে এটা এখানে কি হচ্ছে দেখো, বাড়ছে না কমছে না, কোন সম্পর্কে আছে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। দেখো 77 মিটার যেতে যদি 55 বার ঘুরতে হয়, তাহলে বেশি পথ যেতে চাকাকে কি বেশিবার ঘুরতে হবে। বেশি পথ যেতে গেলে চাকাকে বেশিবার রোটেট করতে হবে, ঘুরতে হবে। তার মানে পথ বাড়লে ঘোড়ার সংখ্যাও বাড়ে, মানে বাড়লে বাড়ে সরল সম্পর্ক। এবার এখানে ওটাই লিখবো, যেহেতু পথ বাড়লে ঘোড়ার সংখ্যা বাড়ে, অতএব পথের সঙ্গে, এটা কিন্তু সব মেথেই লিখতে হবে এরকম, হ্যাঁ, পথের সঙ্গে ঘোড়ার সংখ্যার কেমন সম্পর্ক না সরল সম্পর্ক। ওকে, এটা লিখলাম। এই গণিতের ভাষায় সমস্যাটা এক্সপ্রেস হয়ে গেল। যে সমস্যাটা এমনি কথাই ছিল, একে আমি একটা টেবিল আকারে আর কি রিলেশন দিয়ে মেনশন করে দিলাম। এবার ঐকিক নিয়মে সলভ করব। ওকে, এটা আমি মুছে দিচ্ছি। ঐকিক নিয়মে কি করব না, কত ছিল 77 মিটার,
77 মিটার পথ যেতে চাকাটিকে ঘুরতে হয় 55 বার। অতএব 1 মিটার পথ যেতে চাকাটিকে ঘুরতে হয়। এবার এখানে একটা জিনিস ভালো করে মাথায় ঢুকে নেবে নিয়ে আমার। তো 77 মিটার যেতে 55 বার ঘুরতে হচ্ছে, 1 মিটার মানে কমছে, তো কম কম দূরত্ব যেতে গেলে কম বার ঘুরতে হবে। তো কম কম মানে এখানে ভাগ হবে, বেশি হলে গুণ হবে, মাথায় রাখবে। কম মানে ভাগ হবে, বেশি হলে গুণ হবে। তো 1 মিটার কম যেতে হচ্ছে, 1 মিটার যেতে তাহলে কম বার ঘুরতে হবে, কারণ ভাগ হবে। কাকে ভাগ হবে না 55কে এই 77 দিয়ে ভাগ হবে। এবার দেখো 98 মিটার যেতে চাকাটিকে ঘুরতে হবে। আচ্ছা, এটা 1 মিটার ছিল, 90 মিটার হয়েছে, মানে কি পথ বেড়েছে। পথ বেড়েছে মানে কি চাকাকে বেশিবার ঘুরতে হবে। এটা বেশি হচ্ছে মানে গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। এই একই ছন্দে প্রতিটা ম্যাথই চলতে থাকবে। বেশি হলে গুণ, কম হলে ভাগ। এবার জাস্ট কাটাকুটি, 11 5 55, 11 7 77, এবার হচ্ছে 14 7 98, 14 5 70। তার মানে চাকাটিকে 70 বার ঘুরতে হবে। অতএব চাকাটিকে 70 বার ঘুরতে হবে। খুব সোজা। এবার দেখো 2 এর ম্যাথ কি বলছে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি পরপর ম্যাথ করে যাচ্ছি, তোমাদের প্রবলেম হলে ভিডিও ব্যাক করো, আর না হয় পজ করে ভিডিওটা দেখে না, তারপর নেক্সট অঙ্কে আসো। আমি চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। কি বলছে 2 এর ম্যাথ কি বলছে। দুই কি বলছে না দীপ্তা প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। আচ্ছা, প্রতি সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে মোট কতদিন সাঁতার শিখতে যায়? তাহলে 7 দিনে, এক সপ্তাহ কত 7 দিনে, তো 7 দিনে একবার সাঁতার কাটতে যায়। তাহলে 364 দিনে কতবার সাঁতার কাটতে যায়? তাহলে গণিতের ভাষায় সমস্যা কি হবে না, গণিতের ভাষায় সমস্যাটি হলো দিন সংখ্যা সাঁতারে যাওয়ার সংখ্যা। 7 দিনে, সপ্তাহে একদিন যায়, মানে 7 দিনে একবার যায়। 364 দিনে কতবার যাবে? তো দিন সংখ্যা বাড়লে কত, সপ্তাহে যদি একবার যায়, 2 সপ্তাহে 2বার যাবে, 3 সপ্তাহে 3বার যাবে। তার মানে দিন সংখ্যা বাড়ছে, সঙ্গে সঙ্গে সাঁতার শিখতে যাওয়ার সংখ্যাও বাড়ছে, মানে বাড়লে বাড়ে সরল সম্পর্ক, ওটাই লিখবো। যেহেতু দিন সংখ্যা বাড়লে সাঁতারে যাওয়ার সংখ্যাও বাড়ে। অতএব দিন সংখ্যার সঙ্গে সাঁতারে
যাওয়ার সংখ্যার সরল সম্পর্ক। এবার গণিতের ভাষায় সলভ করব। এই গণিতের ভাষায় বলছি কি নিয়ে আমি 7 দিনে একবার যায়, অতএব একদিনে কম বার যাবে। 7 দিনে একবার যায়, তাহলে একদিনে আরো কমবে, তার মানে কমলে কি হবে বলেছি, ভাগ হবে। 364 দিনে দিন সংখ্যা বেড়েছে, তার মানে বেশিবার যাবে, মানে বাড়বে, বাড়লে কি হয়, গুণ হবে। সাত পাঁচে 35, 7 দুগুণে 14, 52 বার যাবে, অতএব 52 বার যাবে। দেখো 2 এর ম্যাথ। এবার আসছে 4 এর ম্যাথ। চার কি বলছে, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত? তো ফার্স্টে 1 ডজন সমান কত জেনে নিতে হবে। 1 ডজন সমান কি, 12টি। 1 ডজন সমান 12টি। তো গণিতের ভাষায় সমস্যাটা কি কি বলেছে না, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত? ডিমের সংখ্যা আর হচ্ছে ডিমের দাম, দাম দাম একক হচ্ছে টাকা। তো 1 ডজন কিনেছে মানে কটি কিনেছে, 12টি কিনেছে। কত টাকায় না 48 টাকায়। জিজ্ঞেস করেছে কি 32 টাকায় কত, ওই যে জিজ্ঞাসা চিহ্ন যেটা থাকবে সেটা সেই পার্টটাকে রাইটে রাখবো। দিনে যদি একটা ডিমের দাম যদি 5 টাকা হয়, তাহলে দুটো ডিমের দাম কি 10 টাকা। তাহলে কি ডিমের সংখ্যা বাড়লে ডিমের দাম বাড়ছে, বাড়লে বাড়ে, সরল সম্পর্ক, ওটাই লিখবো। যেহেতু ডিমের সংখ্যা বাড়লে দাম বাড়ে, মোট দাম বাড়ে, অতএব ডিমের সংখ্যার সঙ্গে দামের সরল সম্পর্ক। ওকে, এবার গণিতের ভাষায় সলভ, ওইটি নিয়ে আমি সলভ করব। আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ আমি ভিডিও শুট করছি বলে। তোমাদের প্রয়োজন হলে ভিডিও পজ করে নিও, দিয়ে স্টে করে করতে থাকো। একটু যদি তাড়াতাড়ি মনে হচ্ছে পজ করে দিলে, ভালো করে টুকে নিলে, বুঝে নিলে, তারপর আবার কন্টিনিউ করলে। তো 12টি ডিমের দাম 48 টাকা, অতএব একটি ডিমের দাম, এবার দেখো 12টা ডিমের দাম 48 টাকা হলে একটি ডিমের দাম কত হবে, 48 এর চেয়ে কম হবে। তো কম হবে মানে ভাগ, সবসময় মাথায় রাখবে, কম মানে এখানে ভাগ হবে, বেশি হলে গুণ হবে। অতএব 32টি ডিমের দাম, একটা ডিমের দাম যদি এটা হয়, তাহলে 32টা ডিমের দাম কি বেশি হবে, মানে গুণ হবে। বারো 3 36, 12 4 48, 4 2 8, 3 4
12, 4 দুগুণে 8, 3 4 12, 128 টাকা। অতএব 32টি ডিমের দাম 128 টাকা হবে। এই গেল 4-এর ম্যাথ। নেক্সট আসছি 6-এর ম্যাথ। কোন সম্পত্তির মোট পরিমাণের 5/6 অংশের মূল্য এত টাকা হলে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত হবে? তো গণিতের ভাষায় সংখ্যাটি লিখি। গণিতের ভাষায় কি হচ্ছে? সম্পত্তির পরিমাণ একক, এখানে অংশ, মানে পুরোটাকে এক অংশ ধরে নিয়েছে, পুরো সম্পত্তিটাকে এক অংশ ধরে নিয়েছে। মূল্য তো পুরো সম্পত্তিকে আমরা এখানে কি ধরে নিয়েছি? পুরো সম্পত্তিকে এক অংশ ধরে নিয়েছি। তো এই পুরো সম্পত্তির এক অংশের কত? 5/7 এর দাম দেওয়া আছে। 5/7 এর দাম হচ্ছে 2825 টাকা। বলছে তাহলে পুরো সম্পত্তির 2/7 অংশের মূল্য কত? কি সম্পর্ক আগে লিখবো? দেখো, সম্পত্তির পরিমাণ যদি বাড়ে তাহলে তার দামও বাড়বে, সম্পত্তির পরিমাণ যদি কমে তাহলে দামও কমবে, মানে কমলে কমে বাড়লে বাড়ে, সরল সম্পর্ক। এটাও সরল সম্পর্ক হচ্ছে। যেহেতু সম্পত্তি কমলে তার মূল্যও কমে, অতএব সম্পত্তির সঙ্গে মূল্যের সরল সম্পর্ক। ওকে, সম্পত্তির সঙ্গে মূল্যের সরল সম্পর্ক। এবার রৈখিক নিয়মে সলভ করব। পাঁচের 7 অংশের মূল্য 2825 টাকা। অতএব এক অংশের মূল্য কত হবে? 2825 বাই 5/7 টাকা। অতএব 2/7 অংশের মূল্য কত হবে? আচ্ছা, এটা ভাগ এটা ভাগ হলে কি হয়? 2825। এটা কি লিখতে পারি? এটা বাই লিখেছি মানে কি ভাগ 2/7। এবার এটা 5/7, আর এটা সমান কি? এটা কি হবে? এটা গুণ হয়ে যাবে, তাই না? এত অংশের মূল্য কত হবে? এটা ইন্টু এটা। আচ্ছা, এবার ধর ক্যালকুলেশন কি করছি, ভাগটা কি হবে? গুণ হয়ে যাবে, ভাগটা গুণ হয়ে গিয়ে এটা উল্টে যাবে, কাটাকুটি হয়ে যাচ্ছে। দেখো, 5-এ যাবে এটা,
5 5 25, 5 5 25, 3 2 মানে হচ্ছে 5 6 30, 5 5 25। আরেকবার দেখে নাও, 5 5 25, 3 3 2 মানে হচ্ছে 32, 5 6 30, 2 গেল, 5 5 25। তাহলে পড়ে থাকছে এটা আর এটা, দুটো গুণ হয়ে যাচ্ছে। 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 6 দুগুণে 12 আর 1, 13 3 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11। ওকে, অতএব 2 এর 5 অংশ সম্পত্তির 2 এর 5 অংশ সম্পত্তির মূল্য 1130 টাকা হবে। ওকে, এই গেল 6 এর ম্যাথ। নেক্সট আসছে 7 এর ম্যাথ। 7 কি বলছে? 7 হচ্ছে শিবিরে খাবার নিয়ে। একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে? ওকে, তো ফার্স্ট গণিতের ভাষায় লিখে নিই। লোক সংখ্যা আর সময়। লোক সংখ্যা আর দিন সংখ্যা, না সপ্তাহ সংখ্যা লিখে একদম। আচ্ছা, কি বলেছে? শিবিরে 48 জনের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। 48 জনের 7 সপ্তাহের খাবার মজুদ আছে, মানে 48 জন যদি থাকে তাহলে যে খাবার আছে সেটা ওদের 7 দিন যাবে। বলছে এই খাবার মজুদ ছিল, কিন্তু আমাদের এখন 48 জন নয়, আরো 8 জন অ্যাড হয়েছে। তার মানে কত হয়েছে? 48 প্লাস 8 56। এবার বলছে তাহলে 56 জনের জন্য ওই খাবারটা, যে 48 জনের যে জন্য যে 7 সপ্তাহের যে খাবার মজুদ ছিল, ওই খাবারটা 56 জনে কত দিন যাবে, মানে কত সপ্তাহে বা কত সপ্তাহ কত দিনে শেষ হয়ে যাবে, এটাই বার করতে হবে। 48 জনের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল, সেখানে 48 জনের জায়গায় আরো 8 জন অ্যাড হয়েছে, মানে 56 জন হয়েছে। তাহলে 56 জনের ওটা ওই খাবারটা কত দিন যাবে এটা বার করতে হবে। আচ্ছা, এখানে দেখো খাবার তো যে পরিমাণ খাবার ছিল সেটা ফিক্সড আছে, তো লোক সংখ্যা বেড়ে গেছে মানে কি খাবারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই না? কারণ বেশি জন খাচ্ছে তো বেশি দিন যাবে না, খাবার শেষ হয়ে যাবে। তার মানে লোক সংখ্যা বাড়তে খাবার শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তার মানে কি লোক সংখ্যা বাড়তে সপ্তাহ সংখ্যা কি হচ্ছে? কমে যাচ্ছে। হ্যাঁ, এতক্ষণ সরল সম্পর্কে ছিলাম, এবার দেখো ব্যস্ত সম্পর্কের ম্যাথ এসছে। লোক সংখ্যা বাড়ছে, তার মানে খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, মানে খাবার যে যতদিন থাকার কথা তার চেয়ে কম দিনে শেষ হয়ে যাচ্ছে। মানে লোক সংখ্যা বাড়লে সপ্তাহ সংখ্যা কমছে, এই যে বাড়লে কমে, ব্যস্ত সম্পর্ক। যেহেতু লোক সংখ্যা বাড়লে সপ্তাহ সংখ্যা লিখলে ভালো লাগছে না, লিখি যেহেতু লোক সংখ্যা বাড়লে খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অতএব লোক সংখ্যার সঙ্গে
সপ্তাহ সংখ্যার ব্যস্ত সম্পর্ক। এতক্ষণ সরল সম্পর্কে ছিলাম, এবার এখানে একটা ম্যাথ পেয়েছি ব্যস্ত সম্পর্কে। দেখো ব্যস্ত সম্পর্কে ঐকিক নিয়মের যে প্রসেসটা সেটাও চেঞ্জ হয় কিভাবে। ওকে, মুছে দিচ্ছি, দেখে নাও, পারলে একটু পজ করে লিখে নাও খাতায়। আচ্ছা দেখো কি ছিল না, 48 জনের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। একজনের, আচ্ছা 48 জন যে খাবারটা 7 দিনে শেষ করে, ওটা যদি একজন খায় তাহলে কি অনেক বেশি দিন যাবে। ভালো করে শুনে নাও, যদি 48 জন যে খাবারটা 7 দিনে খেয়ে শেষ করতো, ওই খাবার যদি একজন খায়, 48 জন নয় একজন খায়, তাহলে ওই খাবার শেষ করতে ওর অনেক দিন টাইম লাগবে। তার মানে কি 48 জনের 7 সপ্তাহ লাগছে, তো একজনের বেশি লাগবে আরো শেষ করতে। তো বেশি মানে কি বলছিলাম, গুণ। আগেরগুলোতে কমে ছিল তাই ভাগ হচ্ছিল, এখানে কি বেশি হচ্ছে মানে গুণ হবে। মজুদ আছে। অতএব এখন কত, 56 জন। এবার ভাবো একজনের এই দিনের খাবার মজুদ আছে, একজনের জন্য এত দিনের খাবার মজুদ আছে, মানে একজন ওই খাবারটা শেষ করতে তার এতদিন সময় লাগে, ওইখানে একজনের জায়গায় যদি 56 জন খায় তাহলে অনেক তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যাবে। একজন যে খাবারটা 40 দিনে খেয়ে শেষ করছিল, ওই সমান পরিমাণ খাবার যদি বেশি জন খায়, 56 জন খায়, তাহলে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তার মানে কমবে, কমবে মানে এখানে কি হবে না ভাগ হবে। হ্যাঁ, এটাই শুধু মাথায় রাখলে আর এখানে কোনো ম্যাথ আটকাবেও না, ভুলও হবে না। দেখো কাটাকুটি করি, 7 8 56, 8 6 48, 6 সপ্তাহ। অতএব 56 জনে 6 সপ্তাহে খাবার শেষ হয়ে যাবে। ওকে, দেখো 8 ম্যাথ আসছি, 8 ম্যাথও ভালো ম্যাথ। এইটের ম্যাথও একটু টুইস্ট আছে, ভয় পাওয়ার কিছু নেই, একই রকমের। কি বলছে, জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। একটা জাহাজ কি, একটা জাহাজ বেরিয়ে গেল, এখন জলেই ওর 1 বছর 6 মাস কেটে যায়, হ্যাঁ, স্থলে আর আসতে পারে না। তো যাওয়ার সময় ওকে যতজন থাকবে, যতদিন ও জলপথে থাকবে, ততদিনের খাবার মজুদ করে নিয়ে যেতে হয়। তো কি বলছেন, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, মানে যে খাবার মজুদ আছে তা 50 জন নাবিক যদি খায় তাহলে 16 দিনে শেষ হয়ে যাবে। আচ্ছা কি বলছে এবার দেখো, 10 দিন পরে আরো 10 জন নাবিক যোগ দিলেন। এইখানে বোঝার আছে, কি বলছে না 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পরে, তার মানে ওই 10 দিন 50 জন খাচ্ছে, ওই 10 দিন 50 জন খাচ্ছে,
তার মানে 50 জনের আর কত খাবার বাকি আছে? 16 দিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, 10 দিন খেয়ে নিয়েছে, মানে আর 6 দিন। তার মানে 50 জনের নাবিকের জন্য আর 6 দিনের খাবার মজুদ আছে। 50 জন নাবিক যদি খায়, খাবারটা 6 দিন বাঁচবে, কারণ 10 দিন তো খেয়ে নিয়েছে, 10 দিনের খাবার, বাকি আর 6 দিনের খাবার বেঁচে আছে। এমতো অবস্থায় আরো 10 জন নাবিক যোগ হলো, মানে 60 জন হয়ে গেল। বলছে তাহলে ওই বাকি খাবারটা কত দিনে শেষ হবে? কারণ গণিতের ভাষায় বুঝতে পারলো যে 50 জনের 6 দিনের খাবার মজুদ আছে, 6 দিনের খাবার, তাহলে ওটা 60 জন কত দিনে শেষ করবে, ওটাই বার করলে হয়ে গেল। শুধু এখানে একটু টুইস্ট দিয়েছে, ওটাকে ভেঙে নিতে হবে। ফার্স্টে বলেছিল কি না 50 জনের 16 দিনের খাবার মজুদ আছে, তার মধ্যে 10 দিন চলে গেছে, মানে 10 দিনের খাবার শেষ, বাকি আছে 6 দিনের খাবার। তারপর থেকে গণিতের ভাষায় শুরু হবে। নাবিক সংখ্যা, দিন সংখ্যা। তাহলে 50 জনের 50 জন 50 জনের 16 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 10 দিন খেয়ে নিয়েছে। তার মানে বাকি আর কত দিন রয়েছে? 16 মাইনাস 10, 6 দিন। 50 জনের 6 দিনের খাবার আর বাকি আছে, 50 জনের আর 6 দিনের খাবার মজুদ আছে। এই মতো অবস্থায় আরো 10 জন নাবিক যোগ হলো, বাস অ্যাড করে দাও, মানে কত হলো? 60 জন। এই 60 জনে মিলে যখন খাবে, তখন এই যে 6 দিনের খাবার মজুদ ছিল, ওই খাবারটা তো নিশ্চয়ই 6 দিনে যাবে না, তার আগে শেষ হয়ে যাবে। সেটা কত দিনে শেষ হয়ে যাবে, এটাই জানতে চেয়েছি। তাহলে এখানেও দেখো যে নাবিকের সংখ্যা বাড়ছে, মানে খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এটা বাড়লে এটা কমছে, তার মানে কি ব্যস্ত সম্পর্ক। যেহেতু নাবিকের সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, অতএব নাবিকের সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। এবার ওটি গেমে সলভ করবো, ঠিক 7-এর ম্যাথের মতো। আচ্ছা, 50 জন নাবিকের খাবার চলবে কতদিন? 6 দিন। দেখো ম্যাথগুলো লেখা ধরনও মাঝে মধ্যে চেঞ্জ করছি, হ্যাঁ, কারণ যাতে তোমরা হ্যাবিচুয়েট হও, হ্যাঁ, নিজেদের মতো করে লিখতে পারো। তো একজন নাবিকের খাবার, ওই খাবারটা চলবে কত? তো 50 জন মিলে যে খাবার 6 দিনে শেষ করছে, একজন যদি খায় তাহলে কি অনেক বেশি দিন চলতে থাকবে, বাড়ছে, মানে ওই আবার সেই সেম গুণ। একজন এতদিনে যে খাবারটা শেষ করে, এই এই দিন সংখ্যায় যে খাবার শেষ করে, 60 জন হলে কি হবে? অনেক আগে শেষ হয়ে যাবে, মানে কমবে, তার মানে ভাগ। কত হলো? 5 দিন। তার মানে বাকি খাবার কতদিন চলবে? 5 দিন চলবে। অতএব বাকি খাবার 5 দিনে 5 দিন চলবে। এই গেল 8-এর ম্যাথ।
9-এর ম্যাথ একই রকম ভাবে করবে। আমি আসছি 10-এর ম্যাথ। 10-এর ম্যাথটা খুব ভালো ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথও, হ্যাঁ ভালো ম্যাথ। এখানে একসঙ্গে, এখানে এগুলো এই পর্যন্ত যা ম্যাথ করলাম সব কি একশো গণিতের ভাষায় দুটো টেবিল ছিল, হ্যাঁ একটার সঙ্গে আর একটা রিলেশন ছিল। এখানে একসঙ্গে তিনটে রিলেশন আছে, হ্যাঁ তিনটে টেবিল আসবে। কি বলছে না 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন? হ্যাঁ এখানে তিনটে জিনিস দিয়েছে, জমির পরিমাণও দিয়েছে, আবার দিন সংখ্যাও দিয়েছে, আবার মজুর সংখ্যাও দিয়েছে। তো একটু বড় হবে এই জন্য 10, কিন্তু সোজা বুঝে নিলে 10। ফার্স্ট গণিতের ভাষায় সমস্যাটা লিখে নিই। গণিতের ভাষায় কৃষক সংখ্যা জন, আর কি রয়েছে দিন সংখ্যা, দিন সংখ্যা, আর কি রয়েছে জমির পরিমাণ, বিঘা। হ্যাঁ দেখো তিনটে টেবিল হয়েছে। কি বলছে 25 জন 12 দিনে 15 বিঘা জমি চাষ করে দিচ্ছে। বাহ। বলছে তাহলে 30 জন 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? এর আগে পর্যন্ত কি হয়েছিল না, এটা সাপোজ ছিল না, শুধু এইটা ছিল, হ্যাঁ শুধু এইটা ছিল, আমরা সলভ করেছি। কিংবা এটা ছিল না, শুধু এইটা আর এইটা ছিল, আমরা সলভ করেছি। এখানে একসঙ্গে তিনটে দিয়ে দিয়েছে, তার মানে একবার এর সঙ্গে এর রিলেশন দেখবো, আর একবার এর সঙ্গে এর রিলেশন দেখবো। ভালো করে বুঝে নাও, একবার এর সঙ্গে এর রিলেশন দেখবো, আর একবার এর সঙ্গে এর রিলেশন সম্পর্ক দেখবো। যখন এর সঙ্গে এর সম্পর্ক দেখবো তখন ধরে নিব এটা ফিক্সড আছে, এটা কোনো চেঞ্জ হচ্ছে না, এটা ফিক্সড। যখন দেখবো এর সঙ্গে এর রিলেশন তখন ধরে নিব এ ফিক্সড। হ্যাঁ ধরে নেব, হয় একদম ধরে নেব যে এ নেই, আর না হয় ধরে নেব এ ফিক্সড, এ চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এবার দেখো সম্পর্ক দেখি আগে। ফার্স্ট আমি এটাকে ফিক্সড করে দিচ্ছি, এটাকে ফিক্সড করে দিচ্ছি। ধরে নাও মনে মনে ভেবে নাও এ নেই, কিংবা থাকলেও এ ফিক্সড। তাহলে কি কৃষক সংখ্যা জমির পরিমাণ, মানে 25 জন কৃষক একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে 15 বিঘা জমি চাষ করে। 25 জন কৃষক একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 15 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 30 জন কৃষক ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কত বিঘা জমি চাষ করবে? বেশি জমি চাষ করে দিবে, দিন সংখ্যা ফিক্সড। 25 জনে যত বিঘা জমি চাষ করছিল, 30 জনে বেশি লোক সংখ্যা বেড়ে যেত, মানে বেশি বেশি জমি চাষ করে দিবে। তার মানে বাড়লে বাড়ে, মানে কৃষক সংখ্যার সঙ্গে জমির সংখ্যার কি সম্পর্ক? সরল সম্পর্ক। আচ্ছা এটা লিখে নিই, এখানে কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক। এবার দিন সংখ্যার সঙ্গে দেখো, তার মানে একে ফিক্সড করে দিব, এ ফিক্সড। ধরো এ নেই, ফিক্সড, চেঞ্জ হচ্ছে না, এর সঙ্গে এর দেখবো, মানে কৃষক সংখ্যা ফিক্সড। বলছে 12 দিনে 15 বিঘা জমি চাষ করেছে, 12 দিনে 15 বিঘা জমি চাষ করেছে, তাহলে 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? বেশি করবে। যদি 12 দিনে 15 বিঘা জমি কাজ হয়ে যায়, তো দিন সংখ্যা বেড়েছে, মানে বেশি কাজ হয়ে যাবে। তো তার মানে কি দিন সংখ্যা বাড়তে জমির পরিমাণও বেড়ে যাচ্ছে, বেশি কাজ হয়ে যাচ্ছে।
তার মানে বাড়লে বাড়ে, এটাও কি হয়ে গেল সরল সম্পর্ক। এবং দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক। এইগুলো গণিতের ভাষায়। প্রয়োজনে এখানে পজ করে এটা লিখে নাও, আমি মুছে দিয়ে নেক্সট স্টেপে চলে যাব। ঐকিক নিয়মে আমাকে সলভ করতে হবে, ওখানেও কিন্তু কয়েকটা ভালো ভালো স্টেপ রয়েছে, বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, 3 লাইনে হয়ে যাবে না আগের ম্যাথগুলোর মতো, এখানে একটু বড় হবে। ওকে, আমি মুছে দিচ্ছি। এখানে সাইডে শুধু নাম টেবিলটা রাখছি কারণ আমার লাগবে। আচ্ছা, 25, 12, 15, 30, 16 কত সুবিধা আছে, জাস্ট লাগবে, মুছে দিব তো এই জন্য লিখে নিলাম। ভালো করে বুঝে নেবে। তাহলে কি না 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা চাষ করতে পারে। অতএব এখানেও সেই একই রকম ভাবে এগোবো। আমি একসঙ্গে দুটোকে নিয়ে চলতে পারবো না, কোনো একটাকে ফিক্স রেখে দিতে হবে। ফার্স্ট আমি একে ফিক্স রেখে দিচ্ছি, এটাকে ফিক্স রেখে দিচ্ছি। তাহলে একজন কৃষক 12 দিনে, এটাকে ফিক্স রেখে দিলাম, মানে ধরে নাও এটা ল্যাঙ্গুয়েজ, এটা আমার মাথায় থাকবে না, মানে মাথায় নেওয়ার দরকার নেই এখন, এটা ফিক্স। 25 জন 15 বিঘা করে, একজন কম করবে, 25 জন 15 বিঘা করে দিতে পারছে, 25 জন মিলে করছে বলে 15 বিঘা হয়ে যাচ্ছে। একজন করবে তো কম কাজ হবে না, 25 জনে অনেক বেশি কাজ হয়ে যাচ্ছিল, একজন কাজ করছে মানে অনেক কম কাজ হবে, মানে কমবে অনেক, ভাগ হবে। তার মানে 15 ভাজিত 25। এবারে এখানে এক ছিল, এই এক রেখে দিচ্ছি, তার মানে কি একে ফিক্সড করে দিলাম। হ্যাঁ, এই উপর লাইনের কথা ভুলে যাও, এই দুটো লাইনের কথা হবে, এ ফিক্সড মানে এটা আমার ছেড়ে দাও, এটা আমার লাগবে না। এবার এখান থেকে ভাববো, 12 দিনে এত বিঘা জমি চাষ হয়, একদিনে 12 দিনে এত বিঘা জমি চাষ হয়, তাহলে একদিনে কি কম হবে, 12 দিনে যে পরিমাণ কাজ হবে একদিনে অবশ্যই কম হবে। তার মানে এটা ভাজিতক 12, এটা ভাজিতক 12, তার মানে কি 15/25 ছিল, এটাও 22 হয়ে গেল, ভাগ হয়ে যাবে। এটা ছেড়ে দাও, এটা এখন আমার মাথায় রাখার দরকার নেই, এই পোর্শন মাথায় রাখার দরকার নেই। এটা 12 দিনে এত বিঘা কাজ হয়েছে, একদিনে তাহলে কম কাজ হবে, কম মানে কি জানি আমরা ভাগ, তো এটা ভাগ করে দিলাম, এই হলো। আমাকে আসতে হবে এই লাইনে 30, 16 কত, তো এক এক করে ইনক্লুড করি। ফার্স্টে 30 ইনক্লুড করছি। এখন এই দুটো লাইনের কথা ভুলে যাও, আউট। যখন এই লাইনে চলে এসেছি এই দুটো লাইন ভুলে যাও, আমার কাছে এখন এইটা আছে, তাই তো আমি একে ফিক্সড করে দিচ্ছি। তাহলে কি করছি, 30 দিনে এ ফিক্সড, মানে এটা ভুলে যাও, এটা আমার মানে মাথা থেকে বার করে দাও, এই যে আছে যে এই দুটো লাইন তো বাস কাজ চলে গেছে, এই আউট, দরকার নেই আর। এবার কি না, এবার ভাবো একজন এত বিঘা চাষ করে, একজন এত বিঘা চাষ করে দিচ্ছে একজনে, তাহলে 30 জনে কি আরো বেশি হবে, একজনে এত বিঘা চাষ করে দিচ্ছে, তাহলে 30 জনে কি আরো বেশি কাজ হবে, তার মানে কি হবে ভাগ হবে, তাই না? একজনে এত বিঘা করে, 30 জনে কত হবে, সরি, একজনে এত বিঘা করছে, 30 জনে কি বেশি করবে, মানে কি গুণ হবে, তার মানে 15, এই যে গুণ হয়ে গেল উপরে, নিচে যা ছিল তাই, 25 গুণ 12। এবার উপরে তিনটা লাইনের কথাই
মাথা থেকে বার করে দাও, ভুলে যাও যা হয়েছে, লাগবে না। এবার এখানে আসো, এবার এটা ফিক্সড, এটা ফিক্সড মানে এটা 30, ফিক্সড মানে কি চেঞ্জ হচ্ছে না, যা ছিল তাই। এ ভুলে যাও, চলো লাগবে না। এখানে ভাবো একদিনে এত বিঘা কাজ হয়ে যাচ্ছে, একদিনে এত বিঘা কাজ হয়ে যাচ্ছে, তাহলে 16 দিনে কি হবে, আরো বেশি কাজ হবে। একদিনে যদি এতটা কাজ হয়ে যায়, 16 দিনে আরো বেশি কাজ হবে, মানে গুণ হবে। তাহলে 16 দিনে কি হয়ে যাবে, উপরে গুণ হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই অ্যান্সার। যদি কারোর মনে হয় যে না একটু তাড়াতাড়ি হয়ে গেল, তাহলে কি করবে বুঝতে পারছি না, তাহলে ও আবার ভিডিওটা ব্যাক করো, ব্যাক করে আবার প্রথম থেকে দেখো, যে বলছি যেভাবে যেভাবে করছি। একবার না হলে দুবার আবার দেখো ভিডিওটা, দেখবে অবশ্যই বুঝতে পারবে যেভাবে বলেছি, খুব সহজভাবে বলেছি এবং ভেঙে ভেঙে বলেছি। ধৈর্য ধরে মন দিয়ে দেখো, পারবে। এবার তো কাটাকুটি, আচ্ছা কাটাকুটি এখানে নিয়ে এসে কাটাকুটি করছো, ওখানে কাটাকুটি মানে গন্ডগোল হয়ে যাবে, হিজিবিজি হয়ে যাবে। এখানে নিয়ে এসে কাটাকুটিটা করি। ওকে, 5 3 15, 5 5 25, 5 6 30, 6 2 12, 2 8 16, 8 3 24। তাহলে কি হলো না, অতএব 24 বিঘা, অতএব 30 জন 16 দিনে 24 বিঘা চাষ করতে পারবে। ওকে, এই হলো, নিজে করো 1.2, ভালো করে দেখো ম্যাথগুলো। হ্যাঁ, যদি প্রবলেম হয় আবার ব্যাক করে দেখো। ওকে।